ইয়েমেনের আকাশ থেকে আগুন, ইসরায়েলের বুকে প্যালেস্টাইন 2 এর গর্জন। রাতের অন্ধকারে হঠাৎই বজ্রপাতের মতো ছুটে এলো আগুন। গন্তব্য ইসরায়েলের অন্তঃস্থলে লুকানো সংবেদনশীল সামরিক ঘাঁটি। আর এই আগুনের নাম প্যালেস্টাইন 2, ইয়েমেনের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্ব তাকিয়ে রইল যখন ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF ঘোষণা দিল তারা টানা 3টি সফল সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। প্রতিরোধ, প্রতিশোধ আর ফিলিস্তিনিদের প্রতি অঙ্গীকার, এই 3 শক্তি মিশে যেন আঘাত হানল এক অগ্নিগর্ভ বার্তায়। প্রথম আঘাত তেল আবিবের অন্তরে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট জানালেন, অধিকৃত ইয়াফা এর এক সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তু ছিল প্রথম টার্গেট। সেখানে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2। ফলাফল, আকাশসীমা বন্ধ, লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী পালিয়ে গেল আশ্রয় কেন্দ্রে। দ্বিতীয় আঘাত উম্মে রাশরাশ। এরপর হামলা হলো উম্মে রাশরাশে। 3টি ড্রোন শহরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। সারি সতর্ক করলেন, উম্মে রাশরাশ বা ইলাক হবে ইয়েমেনি প্রতিশোধের প্রধান কেন্দ্রবিন্দু। পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনটি শহরের হোটেল জোন এলাকায় পড়ে। খবর আল জাজিরা। এটি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সর্বশেষ হামলা বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েল একাধিকবার ইয়েমেনের ভেতরে বিমান হামলা চালিয়েছে। তৃতীয় আঘাত বীরশেবা। তৃতীয় ড্রোন আঘাত হানল বীরশেবা অঞ্চলের এক সংবেদনশীল স্থাপনায়। এ যেন 3 দিক থেকে ঝড়, যেখানে প্রতিটি আঘাতের বার্তা একই: ইসরায়েল থামো, না হলে আগুন থামবে না। প্রতিশোধের আগুন। এই অভিযান ছিল সরাসরি প্রতিক্রিয়া। মাত্র কয়েকদিন আগে রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে ইসরায়েলের হামলায় নিহত হন 40 জনের বেশি ইয়েমেনি। তারও আগে সানায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভিকে হত্যা করেছিল ইসরায়েলি হামলা। হুদাইদা বন্দর শহরে ইসরায়েল চালায় একসাথে 12টি বিমান হামলা। প্রতিটি বোমার উত্তর যেন ফিরে এলো ইয়েমেনের আকাশ থেকে ক্ষেপণাস্ত্র হয়ে। ইয়েমেনের ঘোষণা, ব্রিগেডিয়ার সারি দৃঢ় কণ্ঠে বললেন, গাজায় গণহত্যা ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েল শুধু ফিলিস্তিনের জন্য হুমকি নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি। 2023 সালের অক্টোবর থেকে গাজার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিহতের সংখ্যা পেরিয়েছে 65,000, যার বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিদের একের পর এক আঘাত স্বস্তিতে থাকতে দিচ্ছে না ইসরায়েলিদের। 2014 সালের সেপ্টেম্বরের রাজধানী সানা দখলের পর থেকে হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণে রয়েছে। বহু বছর ধরে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে। যদিও 2022 সাল থেকে যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় ইরানে রূপ নিচ্ছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আঘাতে দুশ্চিন্তায় ইসরায়েল। আকাশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠছিল ঝড়। 22 আগস্টের গভীর রাতে তেল আবিবের আকাশ হঠাৎই চিরে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তে আলো ঝলসে উঠল শহরের অন্ধকারে, কেঁপে উঠল গোটা নগরী। প্রথমে ভেবেছিল ইরান হয়তো আবার আঘাত হেনেছে, কিন্তু না, এবারের আঘাত এসেছে দক্ষিণ থেকে, ইয়েমেন থেকে। যে ইয়েমেনকে এতদিন কেবল গৃহযুদ্ধ পীড়িত দুর্বল বিদ্রোহী রাষ্ট্র হিসেবে দেখা হতো, সেই ইয়েমেনই আজ পরিণত হচ্ছে দ্বিতীয় ইরানে। আর ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্রের নাম শোনা মাত্রই ভীতি। হুথি যোদ্ধারা এবার ব্যবহার করেছে এমন এক অস্ত্র যা এতদিন কেবল পরাশক্তিদের হাতে দেখা যেত: ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 8000 মিটার উঁচুতে উঠে গিয়ে আকাশেই বিভক্ত হয় অসংখ্য ছোট বোমায়। এরপর সেই বোমাগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল, ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একটিও আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র। আকাশে নয়, মাটিতে নয়, শহরের মাঝখানে বিস্ফোরণ হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল তাদের প্রতিরক্ষা প্রযুক্তি পৃথিবীর সেরা, কিন্তু ইয়েমেন প্রমাণ করল তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা এই সব প্রতিরক্ষাকেও অকার্যকর করে দেয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা ছিল এক ঘোষণা যে ইয়েমেন আর কেবল গেরিলা যোদ্ধার আস্তানা নয়, তারা এখন আধুনিক প্রযুক্তির হাতে সজ্জিত এক ভয়ঙ্কর সামরিক শক্তি। ইরানের ছায়া। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাত ছাড়া ইয়েমেনের হাতে এই অস্ত্র আসা অসম্ভব। কারণ এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ইরানের কাছে এই প্রযুক্তি ছিল।
মাত্র 12 দিনের সংঘাতে একই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল, আর এবার সেই একই অস্ত্র ইয়েমেনিদের হাতে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন ইরানের দ্বিতীয় অবয়ব হয়ে উঠেছে ইয়েমেন। বিশ্বের প্রতিক্রিয়া। হুথিদের এই আঘাত আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলবে। আবার কেউ কেউ বলছে ইসরায়েল ও তার মিত্ররা অবশেষে চাপের মুখে পড়বে, কারণ হুথিদের আঘাত দেখিয়ে দিল তাদের থামানো আর সহজ নয়। বিপজ্জনক বাস্তবতা। ক্লাস্টার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হয় না। অনেক ছোট বোমা বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। অর্থাৎ ইয়েমেনিদের এই আঘাত শুধু সামরিক কৌশল নয়, এটি ছিল ইসরায়েলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের রাত কেঁপে উঠেছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে। 4 স্তরের প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে এমন এক অস্ত্র যার কথা শুনলেই আতঙ্কিত হয় মহাশক্তিরা। হুথিরা জানিয়ে দিল তাদের থামানো যাবে না। রাতের আকাশে সাইরেনের হাহাকার, চারদিক যেন এক অনিশ্চিত অপেক্ষায় থমকে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। গাজা থেকে ছোড়া হামাসের রকেট। ইসরায়েলের গর্ব, তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই আঘাতে। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ, কাফার আজা আর সাআদ 3টি বসতিতে বাজতে শুরু করলো সতর্কতার সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যে রকেট ভেদ করে ঢুকে গেল ইসরায়েলি আকাশে। কিন্তু এই রকেটগুলো ছিল যেন বালুর ভেতর দিয়ে সাপের মতো, চোখের আড়াল কিন্তু প্রাণঘাতী। কোনো হতাহতের খবর নেই, কিন্তু ইসরায়েলের জন্য আঘাতটা প্রতীকী। প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় দেওয়ালে আবারও ফাটল ধরল। এই আঘাতের পেছনে আছে আরেক নাটকীয় পটভূমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগে মন্ত্রিসভা অনুমোদিত গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে যখন এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তখন গাজা সীমান্তে ট্যাঙ্ক আর সশস্ত্র সেনাদের দেখা মিলছে। দেশেও ফুঁসছে ক্ষোভ, কারণ ইসরায়েলিরা ভয় পাচ্ছে গাজায় থাকা জীবিত ও মৃত মিলিয়ে প্রায় 50 জন জিম্মির জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা সবচেয়ে জোরে কানে বাজছে তা এসেছে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির দিক থেকে। তোমাদের দখল যতই বাড়ুক, আমাদের আঘাত থামবে না। গত কয়েক সপ্তাহের সংঘাত দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখন শুধু ঘরে বানানো রকেট নয়, কৌশলগত পরিকল্পনাও আছে। তাদের আঘাত এখন ইসরায়েলের দুর্বল জায়গাগুলোতে সঠিকভাবে লাগছে। গাজার মাটিতে যেখানে বহু মানুষ ক্ষুধা আর অনাহারে দিন কাটাচ্ছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। সেখান থেকেই প্রতিরোধের আগুন জ্বলছে। ধ্বংসস্তূপের ভেতরে জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের ইচ্ছা। প্রতিটি হামলার সাথে যেন ফিলিস্তিনিরা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তারা নিঃশব্দে হারিয়ে যাবে না। টুইস্টটা এখানে। ইসরায়েল যখন ভাবছিল দখল অভিযান তাদের শক্তির প্রদর্শনী হবে, তখনই হামাস তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেখিয়ে দিল গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়ে বেশি সাহসী। এই আঘাত সামরিকভাবে হয়তো বড় ক্ষতি করেনি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলের নিরাপত্তা বর্মে এক গভীর দাগ কেটে গেছে। দক্ষিণ ইসরায়েলের আকাশে ছড়িয়ে থাকা সেই আগুনের রেখাগুলো এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রকেটের ধোঁয়া নয়, বরং দখলদারির বিরুদ্ধে অদম্য এক জাতির শ্বাসরুদ্ধ প্রতিরোধ। গাজার গলিপথে হয়তো আলো কম, খাবার কম, জীবনযাত্রা দুর্বিষহ, কিন্তু সেখানকার মানুষের সংকল্পের আলো নিভে যায়নি। যুদ্ধের এই অধ্যায়ে হামাস যেন বিশ্বের সামনে বলে দিল, আমরা শুধু বেঁচে নেই, আমরা প্রতিরোধ করছি। আর প্রতিবার তোমরা এগোলে আমরা আঘাত করব। সেই আঘাত তোমাদের কল্পনার চেয়েও গভীর হবে। গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট। দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরেই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে। লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ। অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে।
এর মাঝেই শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায় ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফ এর বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ, এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দী জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। অন্ধকার রাত, হঠাৎ আকাশ চিরে ছুটে চলল এক আগুনের রেখা, তারপর বিস্ফোরণ। তেল আবিবের কাছে শহরের আঙিনায় আছড়ে পড়ল এক ভয়ঙ্কর মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ। ধ্বংসস্তূপের ছবি ছড়িয়ে পড়তে আতঙ্ক, আর সেই সঙ্গে শুরু হলো চাঞ্চল্যকর অনুসন্ধান। প্রশ্ন একটাই, হুথিদের ছোড়া এই মিসাইলে কি ইরানি ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল? ভিডিও ফুটেজে দেখা যায় একটি মিসাইল আকাশে ছুটছে বজ্রের মতো। মাঝপথে এর মাথা থেকে বের হয়ে আসে ছোট ছোট আগুনের শিখা। বিশেষজ্ঞরা বলছেন এটাই ক্লাস্টার বোমার লক্ষণ, যা একক বিস্ফোরণে থেমে থাকে না, বরং আকাশ থেকে ছড়িয়ে পড়ে অগণিত ক্ষুদ্র বোমা। 8 কিলোমিটার জুড়ে ধ্বংস ছড়াতে পারে এমন অস্ত্র। আর এ কারণেই ইসরায়েলি বাহিনী রীতিমতো কাঁপছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরোনোথ জানিয়েছে, শুধু ঘৃণাতন নয়, ওই রাতেই একের পর এক হামলায় কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর, শহর থেকে 50 কিলোমিটার দূরের আস্তোলন নগরীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে এসব হামলায় তারা ব্যবহার করেছে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইল এত দ্রুতগামী যে রাডারকেও প্রায় ফাঁকি দিতে পারে। ইসরায়েল ভালো করেই জানে ক্লাস্টার মিসাইলের যন্ত্রণা। 12 দিনের যুদ্ধে ইরান এই অস্ত্র দিয়ে দখলকৃত এলাকায় তাণ্ডব চালিয়েছিল। সেদিনের আতঙ্ক আজ আবার ফিরে এসেছে ইয়েমেনের হাত ধরে। ইরানের নকশায় তৈরি এই মিসাইল 7 কিলোমিটার উচ্চতায় পৌঁছে অগণিত বোমা ছড়িয়ে দিতে সক্ষম। আর লক্ষ্যবস্তু হতে পারে শহর, ঘাঁটি কিংবা যে কোনো ব্যস্ত অঞ্চল। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী গণহত্যা শুরু করার পর থেকেই হুথিরা খোলাখুলিভাবে ফিলিস্তিনিদের পক্ষে লড়ছে। তারা শুধু আকাশপথে নয়, সমুদ্রপথেও ইসরায়েলকে অবরোধ করেছে। গুরিয়ন বিমানবন্দর বহুবার হয়েছে তাদের মিসাইল হামলার লক্ষ্যবস্তু। এমনকি ইসরায়েলি জাহাজ ও অধিকৃত ভূমির দিকে যাওয়া বিদেশি নৌযানগুলোকেও নিশানা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। অগাস্টের শুরুতে সফলভাবে পরীক্ষা চালিয়েছে সাইয়াদ নামের এক দীর্ঘ পাল্লার নৌ মিসাইল, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং বিশাল বিধ্বংসী ওয়ারহেড বহন করে। পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যাদের হাতে, সেই মিসাইল নিজ ঘরে আছড়ে পড়া এক মিসাইল ঠেকাতে ব্যর্থ। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, বছরের পর বছর অবরোধ আর ধ্বংসযজ্ঞের শিকার হুথিরা ছুড়ে দিচ্ছে সেই মিসাইল, যা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে। ইসরায়েলের আকাশ কি সত্যিই আর নিরাপদ, নাকি ইয়েমেন থেকে ছোড়া প্রতিটি মিসাইল হয়ে উঠবে নতুন আতঙ্কের বার্তা? একদিকে হুথিদের সীমিত সম্পদ, অন্যদিকে ইসরায়েলের অঢেল প্রযুক্তি। মার্কিন যুদ্ধজাহাজ কি বিশাল হুমকির মুখে? আমেরিকার যুদ্ধজাহাজের জন্য এক নতুন বিপদ ঘনিয়ে আসছে।
লোহিত সাগর, আরব সাগর এবং এমনকি ভারত মহাসাগর পর্যন্ত প্রতিটি মার্কিন, ইসরায়েলি এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ এখন এক নতুন হুমকির মুখে। এই হুমকির নাম সায়াদ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার মালিক ইয়েমেনি সশস্ত্র বাহিনী, একদল গেরিলা যোদ্ধা যারা এখন বিশ্ব শক্তির বিরুদ্ধে নিজেদেরকে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ৮০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো তারা নিশ্চিত করেছে যে এই ক্ষেপণাস্ত্র এখন আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্রাগারে যুক্ত হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির নামই হলো সায়াদ। এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখে মনে হচ্ছে ইয়েমেনিরা এবার শুধু প্রতিরোধের জন্য নয়, বরং প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্ষমতা এবং ধূর্ততা। সায়াদ এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাডার এড়িয়ে চলতে পারে এবং কম উচ্চতায় উঠতে পারে। এর ফলে এটিকে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব। এটি একটি চলমান লক্ষ্যবস্তুতেও উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম। একটি মোবাইল ট্রাক থেকে এটি উৎক্ষেপণ করা হয়, যা এর গতিশীলতা ও গোপনীয়তা আরও বাড়িয়ে দেয়। সায়াদের ভেতরে রয়েছে ২০০ থেকে ৩০০ কেজির একটি শক্তিশালী ওয়ারহেড, যা দিয়ে একটি বড় নৌযানকে সহজেই ধ্বংস করা যায়। এটি কেবল জাহাজে আঘাত হানতেই সক্ষম নয়, এর রয়েছে স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম, যা এটিকে স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সাহায্য করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করছে যে তারা এখন ইয়েমেনের যে কোনো স্থান থেকে লোহিত সাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরের জাহাজগুলোতে হামলা চালাতে পারে। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজধানী সানার আল সাবনি স্কোয়ারে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো সায়াদ ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রদর্শিত হয়। তখন বলা হয়েছিল এটি একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, যা স্থির ও চলমান উভয় প্রকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রটির নকশা তৈরি করেছে ইরানের কাদের 380 এবং পাভে ক্ষেপণাস্ত্রের অনুকরণে। এটি প্রমাণ করে যে ইরান শুধু মৌখিক সমর্থন নয়, বরং সরাসরি সামরিক প্রযুক্তির মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়িয়ে তুলছে। এটি যেন এক গোপন সামরিক সহযোগিতা, যা পশ্চিমা শক্তির জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার বাড়িয়ে চলেছে। প্রতিবেদন অনুযায়ী তাদের কাছে এখন ১০০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। একসময় যারা শুধু সাধারণ বিদ্রোহী হিসেবে পরিচিত ছিল, তারা এখন নিজেদেরকে এমন এক সামরিক শক্তি হিসেবে তৈরি করেছে যাদেরকে হালকাভাবে নেওয়া আর সম্ভব নয়। এর ফলে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এখন বিশাল হুমকির মুখে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসনের পর ইয়েমেন ধাপে ধাপে নিজের সামরিক প্রযুক্তি শক্তিশালী করেছে। প্রাথমিক পর্যায়ে তাদের কাছে ছিল সোভিয়েত যুগের পুরনো সিস্টেম, কিন্তু ২০১৭ সালে কুচ 1 ক্ষেপণাস্ত্রের আবির্ভাবের পর দৃশ্যপট পাল্টে যায়। বিশেষজ্ঞরা বলছেন সায়াদ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়, বরং শত্রুর সাগর জুড়ে ঘোরাফেরা করা বাণিজ্যিক ও রণতরী জাহাজগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে এখন থেকে ওই জাহাজগুলো সমুদ্রপথে আর নিরাপদ নয়। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও সৃষ্টি করেছে। যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই সতর্ক অবস্থায়। শত্রুর ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান রাডারে ধরা পড়লে আকাশে জ্বলে উঠবে আগুনের লেলিহান শিখা। ইরানের কমান্ডারদের ভাষায় একটি ভুল পদক্ষেপই ইসরায়েলের জন্য ডেকে আনবে মহাবিপদ। ১৬ই আগস্ট মেহর নিউজকে দেওয়া বক্তব্যে খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ঘোষণা করেছেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে এবার আরও শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে ইরান। তার কণ্ঠে কেবলই হুমকি ছিল না, ছিল আত্মবিশ্বাসের শীতল আগুন। আমাদের প্রতিরক্ষা বাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। আকাশে শত্রু আসবে, কিন্তু জবাব পাবে মাটিতে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকে ভেবেছিল ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে, অথচ দেশটি অল্প সময়ের মধ্যেই সেগুলো মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে এনেছে, যেন ভস্ম থেকে ফিনিক্স পাখির উত্থান। ইরানের শক্তি শুধু প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ নয়, দেশটির হাতে রয়েছে সেজিল ও কদর সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাদের মধ্যে সেজিলকে তুলনা করা হচ্ছে হাইপারসনিক মিসাইলের সঙ্গে। এর বিশেষত্ব হলো একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ আকাশে একবার উঠলেই শত্রুর জন্য তৈরি হবে বহুগুণ ধ্বংসযজ্ঞ। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ শক্তি IRGC 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে তাদের নিয়ন্ত্রণে, যেখানে ধারণা করা হয় 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। সাম্প্রতিক ইসরায়েল বিরোধী যুদ্ধে এই কেন্দ্রগুলো থেকেই ছোড়া হয়েছিল পাল্টা আঘাত।
কেবল ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন শক্তিতেও দ্রুত এগিয়েছে ইরান। তাদের হাতে আছে শাহেদ 136 সহ বিভিন্ন ধরনের শত শত ড্রোন। এগুলো শুধু গোয়েন্দা নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণেও ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈনিক নয়, লড়বে ড্রোন ও মিসাইল। আর সেই খেলায় এগিয়ে রয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে ইরান দেখাতে চাইছে তারা আর কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণেও সমানভাবে সক্ষম। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল যদি আকাশে পা বাড়ায়, ইরান সে পা কেটে ফেলার মতো প্রস্তুতি রেখেছে তার প্রতিরক্ষা বলয়। আর আকাশের আগুন যখন নেমে আসবে মাটিতে, তখন লুটিয়ে পড়বে অহংকার, শুধু বিমানের নয়, বরং এক জাতির আত্মবিশ্বাসেরও। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান নির্ধারণ করবে না শুধু গোলাবারুদ, নির্ধারণ করবে সাহস, কৌশল আর কার হাতে আছে ভবিষ্যতের অস্ত্র। আর ইরান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, এই লড়াইতে তারা পিছিয়ে নেই, বরং এগিয়ে। ইসরায়েলে হুথি ক্ষেপণাস্ত্রের ধাক্কা, তেল আবিবে আতঙ্ক, জেরুজালেমে সাইরেনের ঝড়। ইসরায়েল আবারও আতঙ্কে নেমে এসেছে। আরব দেশগুলিতে ইসরায়েলের বোমা হামলার জবাবে এবার পাল্টা ধাক্কা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা তেল আবিব এবং জেরুজালেম সহ মধ্য ইসরায়েলে আঘাত সাইরেন বাজায়। লাখো মানুষ নিরাপদ আশ্রয় ছুটতে থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা তৎপরতার সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলা সরাসরি আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তারপরও শহরের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া। হাজারো মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে আসে। ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বাহিনী 18 মার্চ থেকে ইসরায়েলের দিকে 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 22টি ড্রোন নিক্ষেপ করেছে। তাদের কার্যক্রম দেখাচ্ছে, গাজায় আইডিএফ এর পুনরায় আক্রমণের পর তারা মাত্র অপেক্ষা করছে না, বরং প্রতিরক্ষা এবং প্রতিশোধের কৌশল বাস্তবায়ন করছে। হুথিদের এই সক্ষমতা একবার দেখিয়েছে যে তারা সীমান্ত পেরিয়ে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। এবারের হামলা ইসরায়েলি নৌবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরে আসে। ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের দক্ষিণে সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। আইডিএফ জানিয়েছে, এই আক্রমণটি হুথি সন্ত্রাসী শাসনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর লক্ষ্য করা হয়েছিল। ইয়েমেনের স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে জেনারেটরগুলো বিকল হয়ে যায়, যা শহরের বিদ্যুৎ সরবরাহে বিশাল সমস্যা সৃষ্টি করে। হুথি পরিচালিত আল মাসিরা টিভি এই বিস্ফোরণকে আগ্রাসন বলে অভিহিত করেছে, তবে স্পষ্ট করে উল্লেখ করেনি আক্রমণের উৎস। এই পাল্টা প্রতিরক্ষা ও আক্রমণের চক্র ইঙ্গিত দিচ্ছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তারা আন্তর্জাতিক মানের হামলার সক্ষমতা রাখে। ইসরায়েলের এই পরিস্থিতি আরও জটিল করেছে হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে হুথিদের স্থিতিশীল কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনো মূল্যে সরাসরি হামলাকে থামাতে নারাজ। বিশ্বের নজর এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে। হুথিরা প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্ষমতা শুধু ইয়েমেনের সীমানায় সীমিত নয়, তারা হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই এক প্রতিশোধের আঘাতের মাধ্যমে ইসরায়েল বুঝেছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু আক্রমণকারী নয়, তারা চতুর কৌশল এবং শক্তির প্রতীক। যুদ্ধের উত্তাপ এখন ইসরায়েলের বুকেই ধাক্কা দিচ্ছে। প্রতিটি সাইরেনের আওয়াজ যেন বলে দিচ্ছে যে এই সংঘাতের পরবর্তী অধ্যায় আরও নাটকীয় এবং ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। হুথিদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার শক্তি এখন সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। বিমানবন্দরের নীরবতা ভাঙল বিকট শব্দ। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। হাজার হাজার ইসরায়েলের ব্যস্ততা, প্লেনের গর্জন আর জীবনের কোলাহল সেখানে নিত্যদিনের চিত্র। কিন্তু হঠাৎই সেই কোলাহল থেমে গেল। আকাশের বুকে শোনা গেল এক দানবীয় শব্দ, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছিল। এক মুহূর্তের মধ্যেই সতর্কতা সাইরেন বেজে উঠল। বিমানবন্দরের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হল আতঙ্কের প্রান্তরে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে পাগলের মতো ছুটে চলল। যে ক্ষেপণাস্ত্রটি এই ভয়াবহতা সৃষ্টি করেছে তার নাম প্যালেস্টাইন 2। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর এর পেছনের কারিগর হলো ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
যে সময় পুরো আরব বিশ্ব ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি হামলার মুখে নিশ্চুপ, তখন শুধুমাত্র এই ইয়েমেনিরাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন তারা এত দূর থেকে ইসরায়েলে আঘাত হানছে, আর কিভাবে তাদের হাতে এলো এমন বিধ্বংসী অস্ত্র? ইরানের হাতের পুতুল নাকি ফিলিস্তিনের বন্ধু? অনেকেই মনে করেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইরানের হাতের পুতুল মাত্র। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির অর্থ ও কারিগরি সহায়তা সবই এসেছে ইরান থেকে। এই ক্ষেপণাস্ত্রের নকশা ইরানের ফতে 110 মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তায় গর্বের সঙ্গে এই হামলার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার এবং এটি 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের গতি 16 গুণ। এই হামলার পেছনের প্রেক্ষাপটটি আরও গভীর। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালিয়েছিল। সেই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে, যা এখনও চলছে। এই 2 বছরের বেশি সময় ধরে চলা হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যখন সমগ্র বিশ্বের নেতারা এই ভয়াবহতার নিন্দা জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন হুথিরাই একমাত্র শক্তি যারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি এবং সমর্থন হিসেবে দেখছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সংহতি কি কেবল মানবিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যের নতুন খেলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল হামাসের যুদ্ধ, অন্যদিকে ইরানের প্রক্সি যুদ্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেলেও তারা নিজেদের স্বাধীন সত্তা হিসেবে প্রমাণ করতে চাইছে। তাদের এই হামলা প্রমাণ করে যে তারা কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ তাদের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করেছে। এর ফলে ইসরায়েল এবং তার মিত্রদের ওপর চাপ আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই নতুন রাজনৈতিক খেলায় পরবর্তী চালটি কে দেয়। রাত নেমেছে গাজার দক্ষিণে। ভাঙা বাড়ি ঘর, জ্বলন্ত ধ্বংসস্তূপ, কাঁপতে থাকা আকাশ। হঠাৎ করে গুলির শব্দে থরথর করে ওঠে দক্ষিণ গাজার আল জাইতুন মহল্লা। মসজিদের পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক আর সামরিক যান। ঠিক সেখানেই হঠাৎ বেরিয়ে আসা এক ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আল কাসম ব্রিগেডের যোদ্ধা। মুহূর্তেই থেমে যায় সেই সেনার চলাচল। এক দফা মেশিনগানের গুলিতে নিস্তব্ধ হয়ে যায় হায়নার মতো দখলদার সৈন্য। কিছুক্ষণের মধ্যেই আকাশে দেখা যায় উদ্ধারকারী হেলিকপ্টার। আহত কিংবা নিহত সেনাদের সরিয়ে নিতে নামে সেটি। দৃশ্যটা যেন প্রতিরোধের এক ছোট ছবি, যা আঁকা হচ্ছে দিনের পর দিন। অবরোধের শহরে অবিনশ্বর প্রতিরোধ। গাজার মানুষ আজ 2 বছরেরও বেশি সময় ধরে শ্বাসরুদ্ধ অবরোধে। আকাশ থেকে বোমা, সমুদ্রপথে অবরোধ, স্থলপথে ঘিরে রাখা। মৃত্যু আর ক্ষুধার্ত দিন তাদের নিত্যসঙ্গী। তবু ভাঙেনি তাদের মনোবল। গাজা প্রমাণ করছে প্রতিরোধ কখনো শেষ হয় না। দক্ষিণের খান ইউনিসের আল সাঁতার আল ঘারবি এলাকায় ইসরায়েলি সামরিক যান চলাচল করছিল। হঠাৎ 17 মিলিমিটার মর্টারের গোলা আছড়ে পড়ে। চারপাশ কেঁপে ওঠে। আল কুদস ব্রিগেড দাবি করে তাদের এই হামলায় শত্রুর সামরিক যন্ত্রপাতি ভেঙে গেছে। ভিন্ন ব্রিগেড এক প্রতিরোধ। খান ইউনিসের উত্তরে আল ভিল্লা স্ট্রিটে আবারও নাটকীয় দৃশ্য। আল আকসা শহীদ ব্রিগেড আর আল নাসের সালাহ উদ্দিন ব্রিগেড, দুটি ভিন্ন সংগঠন, কিন্তু একই কণ্ঠে একসাথে ছুঁড়ে দেয় 60 মিলিমিটার মর্টার। লক্ষ্য ইসরায়েলি সেনাদের সমাবেশ ও সামরিক যানবাহন। গাজার মানুষ এই দৃশ্যকে আখ্যা দিয়েছে ভ্রাতৃত্বের প্রতিরোধ। কারণ ভিন্ন পতাকার নিচে দাঁড়িয়েও কণ্ঠস্বর একটাই, স্বাধীনতার ডাক। আকাশ থেকেও আঘাত। শুধু স্থলযুদ্ধ নয়, আকাশেও পাল্টা আঘাত। দক্ষিণ গাজার আকাশে চক্কর দিচ্ছিল এক ইসরায়েলি ড্রোন। নজরদারির কাজে ব্যস্ত সেই প্রযুক্তির চোখ মুহূর্তেই ভূপাতিত হলো। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা গুলি ছুড়ে নামিয়ে দিল ড্রোনটিকে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল আকাশে। ইসরায়েলি প্রযুক্তির দাম্ভিকতার পতন যেন চোখের সামনে ফুটে উঠল। প্রায় 23 মাস ধরে গাজার আকাশ কাঁপছে বোমার শব্দে। হাসপাতাল ভেঙে পড়েছে, শিশুদের খেলনা ভেঙে গেছে, শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
তবু প্রতিদিনই লেখা হচ্ছে নতুন প্রতিরোধের গল্প। ধ্বংসের ভেতর থেকে জন্ম নিচ্ছে সাহসের আলো। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা প্রতিবাদে নেমেছেন। তারা যুদ্ধ থামিয়ে বন্দীদের ফিরিয়ে আনার দাবি করছেন, কিন্তু নেতানিয়াহুর সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। ফলে রক্তপাত থামছে না, আর প্রতিরোধ আরও তীব্র হচ্ছে। এই ধারাবাহিক হামলাগুলো শুধু সামরিক অভিযান নয়, বরং এক অদম্য বার্তা। আমরা বেঁচে আছি, আমরা প্রতিরোধ করছি। ইসরায়েল যত ট্যাঙ্ক, ড্রোন বা যুদ্ধ বিমান নিয়ে আসুক না কেন, ভাঙা শহরের গলিগুলোতে জন্ম নিচ্ছে নতুন সাহসের গল্প। একদিন ইতিহাস লিখবে, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকেও এক জাতি মাথা তুলে দাঁড়িয়েছিল, লড়েছিল আর রক্ষা করেছিল নিজের অস্তিত্ব। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা। গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড, বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল। বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয়, বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন এক সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের 4র্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাত এখন প্রায় মৃত। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়। ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘনিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। গাজার আকাশে যখন ইসরায়েলি বোমার আর্তনাদ, তখন প্রায় 2000 কিলোমিটার দূরে বসে প্রতিশোধের বার্তা পাঠাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হঠাৎ সাইরেনের শব্দে কেঁপে উঠল ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর, ইয়াফা, আসকেলন এবং নেগেভ। সাধারণ মানুষের মনে আতঙ্ক, ফ্ল্যাট থেকে পাগলের মতো ছুটে নামছে মানুষ। অনেকটা যেমন করে ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের হামলায় ছোটাছুটি করে। এই হামলা কোনো রাষ্ট্রশক্তির নয়, বরং এক বিদ্রোহী গোষ্ঠীর। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে 5টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। প্রথম হামলায় ইয়াফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে 2টি ড্রোন। এরপর আশকেলান এবং নেগেভ অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে আরও 3টি ড্রোন পাঠানো হয়।
ইয়েমেনিরা দাবি করেছে তাদের সব অভিযান সফল হয়েছে। এই হামলার পেছনের বার্তাটি খুব স্পষ্ট, যতদিন গাজায় আগ্রাসন বন্ধ না হবে ততদিন ইসরায়েলের ওপর এই হামলা চলতেই থাকবে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, এই ঘটনা তাদের জন্য একটি গভীর উদ্বেগের কারণ এই হামলা কেবল ড্রোন হামলা নয়, বরং এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখন কেবল ইসরায়েলি বন্দরগামী জাহাজ নয়, বরং যেসব কোম্পানির জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে তাদের মালিকানাধীন সব জাহাজকেও নৌ অবরোধের আওতায় আনার হুমকি দিয়েছে। নিঃশব্দ বিশ্ব এবং ইয়েমেনের গর্জন। যখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অমানবিক অত্যাচারে সমগ্র বিশ্ব এবং প্রভাবশালী আরব দেশগুলো নীরব, তখন এই নীরবতাকে ভাঙছে কেবল ইয়েমেন। গাজার মানুষের হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই অসম যুদ্ধের পেছনে একটি নীরব শক্তি কাজ করছে বলে পশ্চিমা মিডিয়া দাবি করছে। সেই শক্তি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। তাদের দাবি, ইরান পরোক্ষভাবে হুথিদের অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে। ফিলিস্তিনের পাশে যখন কোনো শক্তিশালী রাষ্ট্র দাঁড়াচ্ছে না, তখন এক বিদ্রোহী গোষ্ঠী যারা নিজেরাই এক ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে রয়েছে, তারাই এই প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছে। এই ঘটনা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু জোট এবং সম্পর্ক আছে যা প্রকাশ্যে আসে না। এক অদৃশ্য শক্তির হাত ধরে ইয়েমেনের হুথিরা দূর থেকে ইসরায়েলের ওপর আঘাত হানছে, যা ইসরায়েলের সামরিক সক্ষমতার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই যুদ্ধ কেবল ড্রোন বা ক্ষেপণাস্ত্রের নয়, এটি প্রতিরোধের, যার আঘাত ইসরায়েল অনুভব করছে। এই আক্রমণের মাধ্যমে ইয়েমেনিরা কেবল ইসরায়েলকে বার্তা দিচ্ছে না, বরং গোটা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে গাজার নিপীড়িত মানুষের জন্য লড়াই এখনো শেষ হয়নি।